সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি সার্জন কৃষ্ণা রানী মজুমদার রূপা। আমি আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিত চেম্বার করছি এবং অপারেশন করছি, সার্জারি করছি। আজকে যে রুগীটির আমি অপারেশন করলাম সেই রুগীটা 2022 সালে আমার কাছে এসেছিল পাররেক্টাল ব্লিডিং নিয়ে, এবং এই রুগীর তখনই ছিল 3rd ডিগ্রি পাইলস, তার সাথে একটা পলিপ ছিল, রেকটাল পলিপ এবং ক্রনিক অ্যানাল ফিশার। এরপরে 2022 সাল থেকে রুগীটা আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করেনি, এবং উনি ওনার ব্যক্তিগত নানা সমস্যা তো ছিলই, এবং তার মধ্যে তো ডিজিজ প্রবলেমটা অবশ্যই, এটা ডিজিজ প্রোগ্রেশন তো অবশ্যই থাকবে যে কোনো ডিজিজে, যতই আপনি এটার হার্বাল চিকিৎসা নেন বা হোমিওপ্যাথি চিকিৎসা নেন না কেন, কারণ কিছু সার্জিক্যাল ডিজিজ থাকে যেগুলোর মধ্যে হচ্ছে 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি piles, 4th degree piles of course, and chronic anal fissure and pilonidal sinus. This type of surgery are surgical diseases. তো প্রাথমিক অবস্থায় এই রোগটা যদি উনি সার্জারি করতেন, যদিও আমি 3rd ডিগ্রি পাইলসকে কখনোই প্রাথমিক অবস্থা বলবো না, তবে 3 বছর পরে সেই ডিজিজটা কোন অবস্থায় পৌঁছায় আপনারা কি ধারণা করতে পারছেন? কিছুটা হলেও তো আপনারা ধারণা করতে পারছেন। সেই ডিজিজটা এখন লেট 3rd ডিগ্রি পাইলস, তার মানে হচ্ছে যে পাইলসটা বাইরে বের হয়ে আসছে, কিন্তু সে জিনিসটাকে আমরা জোর করে ভিতরে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, ঢুকানোর চেষ্টা করছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে পেশেন্টের। এবং এর মধ্যে উনি বেশ কয়েকবার পেন ফিল করেছিলেন, কারণ তার মানে মনে হলো যে এখানে ইনফেকশনও হয়েছে। পাইলস সবসময় ব্যথাবিহীন হয় এই কথাটা কিন্তু ঠিক না। অনেক নারীরা মনে করে যে যেহেতু মেনস্ট্রুয়েশনের ব্লিডিং ব্যথাবিহীন ব্লিডিং হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং মেনস্ট্রুয়েশনের 7 দিন আগে এবং পরে যে ব্যথাটা হয় সেটাকে আমরা স্বাভাবিক ব্যথা হিসেবে ধরি, তাহলে পাইলসের ব্যথা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই ব্যথাটা তো সহ্য করাই যায়, যেহেতু আমি প্রতি মাসেই মেনস্ট্রুয়েশনের ব্যথা বা মাসিকের ব্যথাটা সহ্য করছি, তাই নয় কি? তো সেই ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন তো একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, প্রত্যেকেরই এটা হবে, প্রত্যেক ফিমেলের হবে, এবং মেনোপজের পরে আর হবে না। কিন্তু পাইলসের তো আসলে কোনো বয়স নেই, এটা তো সবার হবে না, এবং যাদের হবে তাদের ব্লিডিংটা প্রত্যেকটা দিনই হতে পারে। আবার যেহেতু মেনস্ট্রুয়েশন একদিন হয়, মাসে একবার হয়, কিন্তু পাইলস কিন্তু এরকম না যে মাসে একবার হচ্ছে, সে একটু একটু করে কিন্তু তার রোগটাকে অগ্রসর করাচ্ছে, এবং 2nd ডিগ্রি থেকে 3rd ডিগ্রি, 3rd ডিগ্রি থেকে 1st and late 3rd ডিগ্রি and ultimately 4th ডিগ্রি পাইলস। এবং কারো যদি ডায়াবেটিস থাকে এবং কেউ যদি হাইজিন মেনটেন না করে, তার ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে থ্রোম্বোসড পাইলস হতে পারে, এবং এটা সিভিয়ারলি পেনফুল এবং ইমার্জেন্সি কন্ডিশনের সাথে সাথে রুগীকে হসপিটালে ভর্তি করতে হয়, এবং এই ইনফেকশনটা রুগীর ব্লাডের সাথে চলে গিয়ে পুরো বডিতে সেপ্টিসেমিয়া ডেভেলপ করে, এবং রুগী আইসিইউতে পর্যন্ত ভর্তি হতে পারে। এবং এই ধরনের রুগীর সংখ্যাও কিন্তু কম না। তাহলে এই রুগীটা 2022 সালে আমাকে দেখিয়ে গিয়েছিল, সে প্রেসক্রিপশনটা সে যত্ন করে রেখেছে, কিন্তু নিজের প্রতি তার কোনো ধরনেরই কোনো যত্ন ছিল না। কিন্তু তিনি আবার 2025 সালে আমার কাছে এসেছেন 3 বছর পরে। এখন তো আর অবশ্যই অপারেশনকে আর না করতে নয়, উনি সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে অপারেশন করতে হবে। আলটিমেটলি ওনার এই 3 বছরে যে ক্ষতিটা হলো, যে পরিমাণে লেজার রশ্মি ওনার অপারেশনের ক্ষেত্রে লাগতো, তার চেয়ে দ্বিগুণ লেজার রশ্মি তার ক্ষেত্রে লাগলো, এবং এর সাথে উনি ক্রনিক অ্যানাল ফিশারটা আরো অ্যাডভান্স করে নিয়ে আসলেন, এবং একটা পলিপ যেটা ছিল সেটাও কিন্তু বেশ বড় ছিল। তো এটাই হচ্ছে কথা, যেটা করতে হবে তো সেটা করতেই হবে, ডিজিজ বা রোগকে বাড়িয়ে কোনো লাভ নাই। আর একটা মূল্যবান কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে পাইলস 2 ধরনের হয়ে থাকে। আমরা তো এমনিতে বলি 1st, 2nd, 3rd ডিগ্রি পাইলস যখন আমরা রুগীদেরকে দেখি, আর একটা কিন্তু প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পাইলস। এই যে রুগীদেরকে এবং ইন্টারনাল এক্সটার্নাল পাইলস,
এবং প্রাইমারি পাইলস যেটা, সেটা কিন্তু রোগ মানে বিভিন্ন রোগের কারণে হয়, যেমন যদি কারো ওজন বেশি হয়, কনস্টিপেশন হয়, এই ধরনের অনেক কারণ আমি আগেও বলেছি। কিন্তু সেকেন্ডারি পাইলস কিন্তু ক্যান্সার জনিত কারণে হতে পারে। তার মানে যে পাইলস যেখানে হয় প্রাইমারি পাইলস, সেসব জায়গায় যখন পাইলস হবে না মলদ্বারে, সেটাকে কিন্তু আমরা সেকেন্ডারি পাইলস বলি। তাহলে কি ক্যান্সার? তার মানে মলদ্বারের ভিতরে যদি রেকটাল ক্যান্সার হয়, যদি রেকটামে ক্যান্সার হয়, তাহলে কিন্তু রুগীরা আমাদের কাছে এই যে পাররেকটাল ব্লিডিং এবং পাইলস নিয়েই আসে। অনেক রুগী বলে যে আমার পাইলস হয়েছে, মানে আমার মলদ্বার দিয়ে রক্ত পড়ছে, কিন্তু এটা প্রাইমারি পাইলস না সেকেন্ডারি পাইলস, মানে এটা ক্যান্সারের জন্য হয়েছে কিনা এটা তো প্রপার ইভালুয়েশন দরকার। তাহলে প্রাইমারি পাইলস নিয়ে আপনি 3 বছর হয়তো অপেক্ষা করতে পারছিলেন, কিন্তু এটা যদি সেকেন্ডারি পাইলস হতো তো এর পিছনে তো অবশ্যই আপনার রেকটাল ক্যান্সার বা রেকটামিক ক্যান্সার জনিত কারণে হতো। তাহলে কিন্তু এতদিন আপনার রেডিওথেরাপি, কেমোথেরাপি, মলদ্বার হয়তো বা আপনার বন্ধ করে দিয়ে পেটে ব্যাগও লাগাতে হতো। তাই পাররেকটাল ব্লিডিং মানে মলদ্বার দিয়ে রক্তপাতকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না এবং নিজে নিজে রোগের নাম বসিয়ে দেওয়া যাবে না, কারণ পাইলস কিন্তু ক্যান্সারের কারণেও হতে পারে, যেটাকে আমরা সেকেন্ডারি পাইলস বলি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এই জন্য কালক্ষেপণ করবেন না প্লিজ, সময় মতো চিকিৎসাটা নেবেন, তাহলে খরচও কমে যাবে এবং আপনার রোগটাও অতি দ্রুত সারবে এবং আপনিও নিজে সুস্থ হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।